ওয়েলকাম সবাইকে আমাদের লং কেস সার্জারি ডিসকাশন সেশনে। তো আমরা পার্ট ওয়ানে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলেডোকোলিথিয়াসিস এর কিছু ক্রস কোশ্চেন সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। তো পার্ট টুতে আমরা হিস্ট্রি থেকে ট্রিটমেন্ট পর্যন্ত বাকি জিনিসগুলো আলোচনা করব। তো এখানে আমরা হিস্ট্রি লেখার সময় অবশ্যই আমরা জানি পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট থেকে চিফ কমপ্লেন্টস, তারপর অন্যান্য জিনিসগুলো। তো আমরা পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট ইম্পর্টেন্স কেন, কারণ যে এখানে আমরা নেম দিয়ে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে গলস্টোন হয়ে সেটার ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে। আমরা রিস্ক ফ্যাক্টরে আমরা আগের পোর্শনে আলোচনা করেছিলাম। তাছাড়া এইজ একটা ফ্যাক্টর, এল্ডারলি বা মিডল এজ এর ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করার সম্ভাবনা বেশি, মানে সার্জিক্যাল জন্ডিস যেটা। মেডিকেল জন্ডিস আর্লি এজের ক্ষেত্রে মোটামুটি কমন। তো সেক্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফিমেলের ক্ষেত্রে বেশি হয়। তো এটুকু আমরা এখানে নিয়ে নিব। চিফ কমপ্লেন্টসের মধ্যে জেনারেল কী কী চিফ কমপ্লেন্টস আসতে পারে সেটা আমি জেনারেলি এখানে দেখিয়ে ফেলছি। তো এখানে চারটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তো সেই অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো রাইট আপার অ্যাবডোমিনাল পেইন ফর 2 months, তারপরে ইয়েলো কালারেশন অফ দ্য আইস অ্যান্ড স্কিন ফর 2 months। এখানে ইউরিনটা আমরা উল্লেখ করবো না, আইস অ্যান্ড স্কিনই বলবো, কারণ ইউরিনের কালার কিন্তু ডার্ক হয়। তো ফিভার উইথ চিলস অ্যান্ড রাইকর্স ফর 15 days, ইচিং অল ওভার দ্য বডি ফর 2 months। তো এটুকু চারটাও থাকতে পারে অথবা তিনটা দুইটা থাকতে পারে, সেভাবে আমরা যেভাবে পাবো সেভাবে প্রেজেন্ট করব। তো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট হি ওয়াজ রিজনেবলি ওয়েল 2 months ব্যাক, দেন হি এক্সপিরিয়েন্স পেইন। এই যে পেইনের ক্যারেক্টারিস্টিক থেকে কিন্তু অনেক কিছু আমরা আলাদা করতে পারবো। রাইট আপার অ্যাবডোমিনাল পেইন সেটা কিন্তু অনেক কসই হতে পারে, যেমন গল ব্লাডারও হতে পারে, বাইল ডাক্টের কারণে হতে পারে, সেখানে কিডনিও আছে। তো অনেক কিছু আমরা এখানে কল্পনা করতে পারি। তো কুলিক ইন নেচার তার মানে সেখানে কিন্তু সব রেস্ট্রিক্টেড হয়ে গেল। কুলিক ইন নেচার মানে কিন্তু গল ব্লাডারে হবে না। কুলিক ইন নেচার মানে অন্য কোনো স্ট্রাকচার হবে না, একটা হলো ভিসকাস থাকতে হবে। তো সেটা আমরা বাইল ডাক্টে কমনলি আমরা চিন্তা করতে পারি। রেডিয়েন্টি টু হোল আপার অ্যাবডোমেন অ্যান্ড ব্যাক। তো বেকে যেহেতু গেছে প্যানক্রিয়াটাইটিস চিন্তা করা যায়, কিন্তু সেখানে কিন্তু কুলিক ইন নেচার থাকে না, কনস্ট্যান্ট নেচার থাকে। এক্সিবিটেড বাই ফ্যাটি ফুড, সেটা আরও বাইল ডাক্তারের ক্ষেত্রে মোর ইনফরমেশন দিচ্ছে। তারপরে লিভড বাই মেডিকেশন, প্যানক্রিয়াটাইটিস কিন্তু মেডিকেশনও হয় না, সিভিয়ার পেইন থাকে। এরপরে আমরা ইলাবোরেশন করব ভমিটিং। তো ভমিটিং এখানে কি হবে, নন প্রজেক্টাইল হবে। তো প্রজেক্টাইল সাধারণত গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয় তাহলে প্রজেক্টাইল নেচার হয়। যেহেতু এখানে নন প্রজেক্টাইল সেহেতু আমরা এখানে অবস্ট্রাকশন চিন্তা করবো না। বাইল স্টেইনড, তাহলে সেটা থেকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এক্সক্লুড হয়ে গেল, কারণ এখানে কিন্তু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কিন্তু বাইল স্টেইনড হয় না, কারণ সেটা বাইল সিক্রেশন হয়তো মেজর ডুওডেনাল পেপিলা, এর আগে অবস্ট্রাকশন হয়ে গেছে। তারপর বিটানিন টেস্ট, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কিন্তু ACL এর কারণে সেটা সাওয়ার টেস্ট হয়, নট বাই ব্লাড স্টেইনড। ব্লিডিং যদি পেপটিক আলসার ডিজিজ থাকে তাহলে কিন্তু ব্লাড স্টেইনড হয়। ডাজ নট কজ রিলিফ অফ হিজ পেইন, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে কিন্তু ভমিটিং হলে রিলিফ অফ পেইন হয়। তাহলে এগুলো আমরা এক্সক্লুড করে ফেললাম। তাহলে হিস্ট্রির যে পয়েন্টগুলো আছে, প্রথমে কনফার্ম ডায়াগনোসিস, তারপরে এক্সক্লুশন অফ ডিডি, এরপরে কজ অফ দ্য ডিজিজ অ্যান্ড দেন কমরবিডিটি আমরা ফাইন্ড করব। তো এভাবে আমরা পেইন দিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা সাধারণত বাইল ডাক্টের মধ্যে হতে পারে, কারণ কোলিক ইন নেচার, তারপরে এগ্রিভেটেড বাই ফ্যাটি ফুড, রিলিভড বাই মেডিকেশন, এগুলো দিয়ে আমরা বুঝতে পারতেছি নাউসিয়া এবং ভমিটিং অ্যাসোসিয়েটেড আছে। আর ভমিটিং দিয়ে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এগুলো আমরা এক্সক্লুড করে ফেললাম মোটামুটি। এরপরে আমরা দেখলাম যে ইয়েলো ডিসকালারেশন অফ আইস অ্যান্ড স্কিন। এখানে কিন্তু এই যে এখানে ইচিং, তারপর পেল স্টুল, ডার্ক কালার ইউরিন, এটা দিয়ে আমরা পিওরলি বোঝা যাচ্ছে একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে। তারপর অনসেটটা ইয়েলো, অনসেট অফ ইয়েলো ডিসকালারেশন ওয়াজ প্রিসিডেড বাই এন অ্যাটাক অফ পেইন, তার মানে কোলেনজাইটিসের ফিচারের দিকে যাচ্ছে পেইন, তারপর তার অনসেট অফ জন্ডিস হয়েছে। তাহলে কোলেনজাইটিস হলে আমরা এখানে বুঝতে পারি যে এখানে স্টোনের কারণে কোনো ইনফ্লামেশন হচ্ছে কিংবা অন্য কোনো কারণে ইনফ্লামেশন হচ্ছে। তারপরে এখানে ডিসকালারেশন ওয়াজ ইনক্রিজিং ইন ইন্টেন্সিটি ইনিশিয়ালি, বাট ডিউরিং লাস্ট 1 week দ্য ইন্টেন্সিটি ইজ ডিমিনিশিং, ঠিক আছে। এখানে কিন্তু আরও উল্লেখ করতে হবে যে একবারে কমে গেছে কিনা, কিংবা যে একবারে কমে গিয়ে আবার বাড়ছে কিনা, এভাবে আমরা উল্লেখ করতে পারি। তার মানে এখানে প্রোগ্রেশন অফ জন্ডিস, এখানে চিন্তা করতেছি যে ইন্টারমিডিয়েট নাকি ফ্লাকচুয়েটিং নাকি প্রোগ্রেসিভ। তো এখানে আমরা বুঝতে পারি যে এটা সাধারণত ইন্টারমিডিয়েট মানে ডিমিনিশিং, তার মানে এটা ইন্টারমিডিয়েট। তো যদিও আমরা আরও কিছু লাগাতে হবে যে একবারে ডিমিনিশিং হয়ে গেছে কিনা ফ্লাকচুয়েটিংয়ের সাথে আলাদা করার জন্য। এরপরে হ্যাজ নো হিস্ট্রি অফ রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন, কনসেনজুয়াল ম্যারিজ অফ প্যারেন্টস। এখানে আমরা এক্সক্লুশন মানে কজগুলো আইডেন্টিফাই করতেছি যে এটা আসলে হেপাটিক কজ এর কারণে হচ্ছে কিনা। তাই এটাও আমরা কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া আমরা সেটা এক্সক্লুড করে ফেললাম। তারপরে নো হিস্ট্রি অফ কন্ট্যাক্ট উইথ জন্ডিস পেশেন্ট, তারপর বাউল ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল, হেপাটিক জন্ডিসটাও এক্সক্লুড করে ফেললাম। পেশেন্ট অলসো কমপ্লেন্টস অফ ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর্স ফর
15 days fever is intermittent in nature is a feature of cholangitis Charcot's triad যেটা আমরা পড়েছি আগের ভিডিওতে হি গেভ নো হিস্ট্রি অফ উইকনেস প্যালোর লস অফ অ্যাপিটাইট ওয়েট লস চেস্ট পেইন কাফ হেমোপটাইসিস বোন পেইন অর পারেক্টাল ব্লিডিং ইজ জেনারেলি মেটাস্টেটিক ফিচার অফ দ্য কার্সিনোমা তারপর হচ্ছে এই কার্সিনোমা হেড অফ দ্য পেনকিস অ্যান্ড পেরিয়াম্পিউরি কার্সিনোমা এগুলো আমরা এক্সক্লুড করে ফেললাম এরপরে হচ্ছে আমাদের পার্সোনাল হিস্ট্রিতে হচ্ছে ওই স্মোকিং করে কিনা অ্যালকোহলিক কিনা এটা হেপাটোসেলুলার জন্ডিসকে আলাদা করার জন্য নিতে হবে তারপরে ভ্যাকসিনেশনের হিস্ট্রি নিতে হবে সোশিও ইকোনমিক হিস্ট্রি নিতে হবে আর যদি ফিমেল হয় তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি অবস্টেটিক্যাল হিস্ট্রি এগুলো নিতে হবে তো এটুকুই ছিল আমাদের হিস্ট্রি পোর্শনে তো এরপরে হচ্ছে আমরা জেনারেল এক্সামিনেশন অ্যান্ড লোকাল এক্সামিনেশন দেখব তো জেনারেল এক্সামিনেশনে কী কী আমাদের ফাইন্ড করা লাগবে আমি সবগুলো এখানে দিচ্ছি না যেটা আমাদের ইম্পর্টেন্ট সেগুলো ফাইন্ড করতে হবে যেমন জন্ডিস তার দেখতে হবে তো জন্ডিসটা আমরা কোথায় দেখি এটা হচ্ছে আপার বালবার স্ক্লেরাতে দেখি কেন দেখি কারণ এই আপার বালবার স্ক্লেরাতে বিলিরুবিন হ্যাজ অ্যাফিনিটি টু ডিপোজিট ইন ইলাস্টিক ফাইবার তার ইলাস্টিক ফাইবারের সাথে ডিপোজিট হওয়ার তার হচ্ছে অ্যাফিনিটি রয়েছে তাছাড়া স্কিনে ইলাস্টিক টিস্যু বা ফাইবার থাকার পরও কিন্তু হচ্ছে আমরা স্কিনে দেখি না আপার বালবার স্ক্লেরাতে দেখি কারণ হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা ভালো বোঝা যায় আর তাছাড়া আমরা যেহেতু হচ্ছে ওই রকমভাবে হোয়াইট না সেক্ষেত্রে স্কিনে আমাদের জন্ডিসটা ওই রকমভাবে বোঝা যাবে না সেজন্য হচ্ছে আপার বালবার স্ক্লেরাটা আমরা চেক করি এরপরে হচ্ছে আমাদের নেল দেখতে হবে নেল কেন দেখতে হবে সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসে ইচিং হয় ইচিংটা কেন হয় বাইল রিফ্লাক্স হয় সেটা হচ্ছে কি হয় মাস্ট সেলকে স্টিমুলেট করে পেরিফেরালি সেখান থেকে হিস্টামিন রিলিজ হয় কিন্তু ইচিং হয় তো ইচিং হওয়ার কারণে নেইলে কিন্তু যখন আমরা নেল দিয়ে চুলকাই তখন হচ্ছে নেইলটা শাইনি হয়ে যায় তাই শাইনি নেইল পাবো আমরা তারপরে আমরা পালস দেখব কারণ আমরা জানি জন্ডিসের একটা কমপ্লিকেশন কোয়াগুলোপ্যাথি এবং কোয়াগুলোপ্যাথি থেকে কিন্তু হচ্ছে সেটা ব্লিডিং হয় এবং ব্লিডিং থেকে কিন্তু তার হাইপোভলিমিয়া শক ডেভেলপ করে পালস কিন্তু রেপিড থ্রেডি হয়ে যেতে পারে তার ব্লাড প্রেশার দেখব সেটা কমে যেতে পারে টেম্পারেচারটা দেখব সেপ্টিসিমিয়ার কারণে সেটা হচ্ছে বেড়ে যেতে পারে সেপ্টিসিমিয়া হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা কমপ্লিকেশন তারপরে স্কিন কন্ডিশন এই যে স্ক্র্যাচ মার্কগুলো আমরা পাবো ডিহাইড্রেশন আছে কিনা তারপর হচ্ছে লিম্ফ নোড যদি কার্সিনোমা কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে থাকে তাহলে লিম্ফ নোড এনলার্জ পাবো তাহলে এগুলো হচ্ছে আমাদের জেনারেলি দেখতেই হবে এরপরে আসি আমরা লোকাল এক্সামিনেশন অ্যাবডোমেনে ইন্সপেকশনের সময় হচ্ছে আমরা এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলোর কথা আমি বলতেছি সব আমি বলতেছি না স্ক্র্যাচ মার্কটা দেখবো অ্যাবডোমেনে স্ক্র্যাচ মার্ক থাকতে পারে ফুলনেস ইন রাইট হাইপোকন্ড্রিয়াম থাকবে তাছাড়া হচ্ছে এখানে পালপেবল গল ব্লাডার যদি পাওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে ফুলনেস ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াম থাকতে পারে হেপাটোমেগালি যদি পাওয়া যায় যে অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা লেট কমপ্লিকেশন হিসেবে যদি হেপাটিক যদি ডিসফাংশন দেখা যায় তখন হেপাটোমেগালিও হতে পারে পালপেশনে আমরা টেম্পারেচার দেখবো অর্গানোমেগালি দেখবো এটা আমি বলে ফেলছি কী কারণে তাছাড়া হচ্ছে মাসল গার্ড রিজিডিটি আছে কিনা সেগুলোও কিন্তু হচ্ছে আমরা দেখব তো মাসল গার্ড হচ্ছে পেইন অ্যাভয়েড করার জন্য একটা ভলান্টারি কন্ট্রাকশন অফ দ্য মাসল আর রিজিডিটা হচ্ছে ইনভলান্টারি কন্ট্রাকশন মানে ইনফ্লেমড হয়ে আছে এই জন্য হচ্ছে ইনভলান্টারি মাসলটা রিজিড হয়ে আছে আর মাসল গার্ডিংটা হচ্ছে ভলান্টারি কন্ট্রাকশন অফ দ্য মাসল তারপরে হচ্ছে আমরা পারকাশন করব অস্কালটেশন করব অবশ্যই হচ্ছে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে তিনটা জিনিস করতে হবে ইন্সপেকশনে হার্নিয়াল ওরিফিসটা হচ্ছে চেক করতে হবে যেহেতু সার্জারি এটা ইম্পর্টেন্ট তারপরে জেনেটিলি এক্সামিনেশন করতে হবে ডিআরই এক্সামিনেশন করতে হবে মনে রাখতে হবে এই তিনটা হার্নিয়াল ওরিফিস ডিআরই জেনেটিলি এক্সামিনেশন এগুলা পরীক্ষা করা ছাড়া কিন্তু হচ্ছে কখনো অ্যাবডোমিনাল এক্সামিনেশন পূর্ণ হবে না এবং এগুলো না দেখা পর্যন্ত কিন্তু হচ্ছে এক্সামিনারও তোমাকে ছাড়বে না তো এটুকুই হচ্ছে আমাদের জেনারেল অ্যান্ড লোকাল এক্সামিনেশন ফাইন্ডিং তো যখন আমরা হচ্ছে হিস্ট্রি এবং এক্সামিনেশন কমপ্লিট করে ফেললাম তখন কিন্তু আমাদের এক্সামিনার বলবেন বা শিক্ষক বলবেন যে হচ্ছে আমার প্রভিশনাল কি তো সেলিয়েন্ট ফিচার হচ্ছে আমরা প্রেজেন্ট করব এটাকেই আমরা জাস্ট হচ্ছে সংক্ষেপিত করে বা হচ্ছে মেইন পয়েন্টগুলো এনে প্রেজেন্ট করব তারপর হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস হিসেবে আমরা বলবো অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলেডোকোলিথিয়াসিস এখানে কিন্তু আমাদের প্রশ্নগুলো শুরু হবে কেন তুমি হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস বলতেছো ক্রস কোয়েশ্চেন তাইলে আমরা এখানে 4টা পয়েন্ট বলবো জন্ডিস কেন বলতেছি ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্ক্লেরা স্কিন আর হচ্ছে এখন আমরা অবস্ট্রাকটিভ কেন বলতেছি অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য হচ্ছে আমরা 4টা ফিচার বলবো ডার্ক কালার ইউরিন পেল স্টুল ইচিং জেনারেলাইজড ইচিং আর স্কেচ মার্ক প্রেজেন্ট এর মধ্যে হচ্ছে স্কেচ মার্কটা আমরা হচ্ছে ইয়াতে দেখবো ইন্সপেকশনে দেখবো আর বাকিগুলো তো সিমটম আর হাই কালার ইউরিন পেল স্টুল এটা হিস্ট্রি দিবে পেশেন্ট আচ্ছা তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস কেন সেটা আমরা বললাম এখন কোলেডোকোলিথিয়াসিস কেন এটা তোমাকে বলতে হবে তো এখানে আমরা কোলেডোকোলিথিয়াসিসে কি আমরা বললাম যে এখানে কোলেডোকোলিথিয়াসিস চারপোর্ট স্ট্রায়ার থাকে ইন্টারমিটেন্ট পেইন ইন্টারমিটেন্ট জন্ডিস এবং হচ্ছে ফিভার সুইথ চিলস অ্যান্ড ডাইগর্স এই তিনটা দিয়ে বললেই হচ্ছে আমরা বলে ফেলবো যে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলেডোকোলিথিয়াসিস এরপরে ডিডি হিসেবে বলবো আমরা কার্সিনোমা হেড অফ দ্য পেনকিস পেনিয়াম্পিউলারি কার্সিনোমা কোলেনজিও কার্সিনোমা তো এখানে হচ্ছে যে ডিডিগুলো কেন আসতেছে এখানে অবস্ট্রাকটিভ জন্ডিসের ভিতরে আছে এই জন্য আসতেছে
আর কেন হচ্ছে এগুলা নয়, মানে কেন কোলেডোকোলিথিয়াসিস, কেন কার্সিনোমাগুলো নয়? তাহলে কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিসে কিন্তু হচ্ছে প্রগ্রেসিভ জন্ডিস থাকে, আর কার্সিনোমাতে কখনো পেইন থাকে না। তাছাড়া হচ্ছে কার্সিনোমাতে ওয়েট লস, লস অফ অ্যাপিটাইট এগুলো থাকে, তো যেটা হচ্ছে এই পেশেন্টের ক্ষেত্রে ছিল না, এই জন্য আমরা কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিস বলতেছি না, বা কার্সিনোমাই আমরা বলতেছি না ওয়েট লস এবং লস অফ অ্যাপিটাইট নাই বলে। পেরিম্পোলিটিক কার্সিনোমাতে কিন্তু পেইনলেস জন্ডিস থাকে, ফ্লাকচুয়েটিং জন্ডিস থাকে, তো এটাও আমরা পাচ্ছি না। ফ্লাকচুয়েটিং জন্ডিসের সাথে কিন্তু পেরিম্পোলিটিক কার্সিনোমা যখন হচ্ছে জন্ডিসটা কম মানে কমার দিকে যায়, তখন কিন্তু সাথে সাথে তার আপার যে ব্লিডিংয়ের ফিচার পাওয়া যায়, এই যে টিউমার নেক্রোসিস এর কারণে, স্লাফিংয়ের কারণে, সেটা হচ্ছে মেলানা থাকতে পারে কিংবা হচ্ছে হেমাটোমেসিস থাকতে পারে। কোলেনজিও কার্সিনোমাতেও কিন্তু প্রগ্রেসিভ জন্ডিস থাকে, কিন্তু সেখানে কিন্তু হচ্ছে ওয়েট লস কিংবা লস অফ অ্যাপিটাইট নাই। তাইলে আমরা বললাম এটুকু হচ্ছে প্রফেশনাল এবং ডিডিতে হচ্ছে আমরা বলে ফেললাম। আচ্ছা, ডক্টর রনির কোয়েশ্চেন আগেরটা হচ্ছে আমরা আলোচনা করিনি, ওনার তো কোয়েশ্চেন আছে। হিস্ট্রিতে ওনার কী কোয়েশ্চেন? হিস্ট্রিতে ওনার কোয়েশ্চেন হচ্ছে যে পেরিহেম্পোলারি কার্সিনোমাতে আমরা আলাদাভাবে কী হিস্ট্রি নিব। তো এখানে হচ্ছে চেকবক্স টাইপ, মানে হচ্ছে চেকবক্স টাইপ অপশন আমরা দিলাম যে একাধিক কোয়েশ্চেনের আনসারও হতে পারে। তো পেরিহেম্পোলারি কার্সিনোমাতে আলাদা হিস্ট্রি হিসেবে আমরা কী নিব? 1 নাম্বার বা এ নাম্বারে হচ্ছে মেলেনা, বি নাম্বারে হচ্ছে হেমাটোকেজিয়া, সি নাম্বারে হচ্ছে হেমাটেমেসিস, আর ডি নাম্বারে হচ্ছে হিমোপটাইসিস। এই চারটার মধ্যে একাধিক কোয়েশ্চেন আনসারও হতে পারে, তো কী আনসার হবে সেটা কিন্তু হচ্ছে নোট করে রাখো। তাহলে এটাও কিন্তু হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, আগের ভিডিওতে আমরা 5টা কোয়েশ্চেন আলোচনা করে ফেলেছি। এরপর হচ্ছে জেনারেল এক্সামিনেশনের ডক্টর রনির কোয়েশ্চেনটা হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে পালপেবল গলব্লাডারের কথা আমরা মিস করে ফেলছি। পালপেবল গলব্লাডার এবং মার্ফি সাইন এগুলো আমরা দেখতে হবে। তো মার্ফি সাইন কীভাবে দেখে, এটা তো হচ্ছে আমরা সহজে আমরা বুঝতে পারি। পেশেন্টটা হচ্ছে লাইং ডাউন করবে এবং আমরা হচ্ছে যে বাম হাত দিয়ে এটা চেক করব, বাম হাতের ফিঙ্গার দিয়ে হচ্ছে পেশেন্টের যে কোস্টাল মার্জিন আছে, রাইট কোস্টাল মার্জিন, সেটার নিচে আমরা দিব। এরপর পেশেন্টকে ডিপ ব্রেথ নিতে বলবো। ডিপ ব্রেথ নেওয়ার সময় তার কিন্তু হচ্ছে লিভার এবং গলব্লাডার নিচের দিকে নেমে আসবে, তখন হচ্ছে আমাদের এই হাতের সংস্পর্শে আসা মাত্র কিন্তু হচ্ছে তার খুব একটা পেইন হবে, তখন সে কিন্তু হচ্ছে যে ব্রেথটা হোল্ড করে রাখবে। এটা হচ্ছে মার্ফিস সাইন। এখানে কিন্তু মার্ফিস সাইন নেগেটিভ থাকে। আর পালপেবল গলব্লাডারের কিন্তু একটা সূত্র রয়েছে, এটাকে হচ্ছে কুভোশিয়ার্স ল। এই কুভোশিয়ার্স লটা কিন্তু আমাদের হচ্ছে ইনভেরিবলি জিজ্ঞেস করে, এটা আমাদের পারতে হবে। তো কুভোশিয়ার্স ল সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা করেছি একটা ভিডিওতে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো কুভোশিয়ার্স লটা হচ্ছে যে কোনো জন্ডিস পেশেন্টের যদি পালপেবল গলব্লাডার থাকে, তাইলে সেটার কারণ অবশ্যই হচ্ছে কোনো স্টোনের জন্য না, মানে ইট ইজ আনলাইকলি টু স্টোন, ইট ইজ ডিউ টু নিওপ্লাস্টিক অবস্ট্রাকশন অফ দ্য বাইল ডাক্ট। তো এটা কুভোশিয়ার্স ল। এটা উদাহরণ কি পেরিম্পোলারি কার্সিনোমা, তারপর হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য পেনক্রিস, কোলেনজিও কার্সিনোমা। তো এটার ক্ষেত্রে একটা ফেলাসি আছে, যেটা হচ্ছে যে স্টোনের কারণে অনেক সময় অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার পাওয়া যেতে পারে এবং পালপেবল গলব্লাডার পাওয়া যেতে পারে। এটা যদি ডাবল ইম্প্যাক্টেড স্টোন হয়, একটা সিস্টিক ডাক্টে এবং আরেকটা যদি হচ্ছে বাইল ডাক্টে হয়, এবং মিরিজি সিনড্রোম যদি হয়, যে শর্ট সিস্টিক ডাক্টে সেটা যদি হচ্ছে স্টোনটা সে কী করে একসাথে যে গলব্লাডারে আউটফ্লো অবস্ট্রাকশন করতেছে, সাথে হচ্ছে সে বাইল ডাক্টকে অবস্ট্রাকশন করতেছে। আরেকটা হচ্ছে কার্সিনোমা যদি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট হয়। এখন কমন হেপাটিক ডাক্টে কার্সিনোমা হওয়ার কারণে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার পাওয়া যাবে, বাট পালপেবল গলব্লাডার পাওয়া যাবে না, যেটা কুভোশিয়ার্স লকে কি লঙ্ঘন করে। তো আরেকটা হচ্ছে যে বাইল ডাক্টে যদি প্রাইমারি কোনো বাইল ডাক্ট স্টোন হয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পালপেবল গলব্লাডার পাওয়া যাবে এবং সাথে অবস্ট্রাকটিভ জন্ডিস পাওয়া যাবে। তাহলে এটুকু হচ্ছে ফেলাসি অফ দ্য কুভোশিয়ার্স ল। তো এখানে আমাদের হচ্ছে কোলেডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে পালপেবল গলব্লাডার আমরা পাবো না, কারণ কি? কারণ কোলেডোকোলিথিয়াসিসে অধিকাংশ স্টোনই হচ্ছে সেকেন্ডারি বাইল ডাক্ট স্টোন, তার মানে সে আগে থেকে হচ্ছে কোলেসিস্টাইটিস করে এখানে আসছে। আর কোলেসিস্টাইটিস করলে, ক্রনিক কোলেসিস্টাইটিসে সেটা কি হয়, গলব্লাডারটা হচ্ছে ফাইব্রোসিস হয়, শ্রাঙ্কেন হয়, সেটা হচ্ছে কি হয়েছে, থিকেন্ড হয়ে যায়, যার কারণে আর ডিস্টেনশন হওয়ার সুযোগ পায় না, বাইল ডাক্ট হচ্ছে বাইল এখানে জমা হলে। তাহলে এটুকুই হচ্ছে আমাদের এখানে কুভোশিয়ার্স ল। তো এখানে ডক্টর যে রনি, ওনার কোয়েশ্চেনটা হচ্ছে যে কুভোশিয়ার্স ল এর ফেলাসি কী। তো এখানে আমরা 4টা অপশন দিব। প্রথম অপশনটা হচ্ছে ডাবল ইম্প্যাক্টেড স্টোন, তারপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে স্টোন ইন কার্সিনোমা ইন দ্য কমন হেপাটিক ডাক্ট, মিরিজি সিনড্রোম, সবগুলা। তো এই 4টার মধ্যে কোনটা হবে সেটা কিন্তু হচ্ছে দাগিয়ে সেটা মেনশন করে আমাদের কমেন্ট বক্সে তোমরা দাও। আগের ভিডিওতে আমরা 5টা দিয়েছি এভাবে। তো এরপরে হচ্ছে আমরা এখানে প্রফেশনাল ডিডি, সেখান থেকে হচ্ছে ডক্টর রনির যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে কোলেনজিও কার্সিনোমাতে প্রোগ্রেসিভ জন্ডিস থাকার পরও সেটা আমরা কেন হচ্ছে ডিডিতে ফেলতেছি, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন হিসেবে তোমরা আনসার দিয়ে দিতে পারো।
তো এখানে আমি অপশনটা হচ্ছে বলতেছি কোলেনজিওকার্সিনোমাতে প্রোগ্রেসিভ জন্ডিস। তো তারপরেও সেটা কেন হচ্ছে আমরা ডিডিতে রাখতেছি। তো এটারই হচ্ছে মাল্টিপল আনসার হতে পারে। অপশন এতে হচ্ছে ওয়েট লস, সেকেন্ডলি হচ্ছে লস অফ এপিটাইট, থার্ডলি হচ্ছে এটা পেইনলেস, আর ফোর্থলি হচ্ছে এখানে হচ্ছে প্রোগ্রেসিভ জন্ডিস। তো কোন দুইটা ফিচারের কারণে সেখানে আমরা ডিডিতে রাখলাম, এটুকুই হচ্ছে প্রশ্ন কোলেনজিওকার্সিনোমাকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রসিড করি। আশা করি হচ্ছে তোমরা এই জিনিসটা পারবা। তো এরপরে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট রিটেনও আসে এবং এটার প্রত্যেকটা পোর্শনই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে অবস্ট্রাকটিভ জন্ডিসের লং কেস এবং হচ্ছে এটা রিটেনের জন্য এর ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, টিউব ম্যানেজমেন্ট সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট। এর জন্য আমাদের এটা মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে। তো ইনভেস্টিগেশনের সময় আমাদের প্রথমে হচ্ছে ডায়াগনোসিসের জন্য কিছু ইনভেস্টিগেশন করি। ডায়াগনোসিসের জন্য এটা যে জন্ডিস, প্রথমে আমাদের এটা কনফার্ম করতে হবে। তার মানে সেরাম বিলিরুবিন দিয়ে আমরা এটা কনফার্ম করতে পারি। এখানে কনজুগেটেড বিলিরুবিন ডাইস হয়। এরপরে হচ্ছে এটা অবস্ট্রাকটিভ যে, সেটার ক্ষেত্রে প্রমাণ কি, এখানে হচ্ছে এই যে সেরাম অ্যালকালাইন ফসফেটেজ, এটা যেটা হচ্ছে বিলিয়ারি কেনালিগুলিতে থাকে সেটা কিন্তু বাড়বে। সাথে হচ্ছে এই গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ, এটাও বাড়বে। এগুলো কিন্তু মোর স্পেসিফিক টু হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে। তো গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ যদিও ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, তারপর হচ্ছে এনএফএলডি, অ্যালকোহলিক হেপাটাইটিস এগুলোতে বাড়ে, তারপরেও কিন্তু হচ্ছে এটা বাইল ডাক্টের জন্য স্পেসিফিক। তারপর এলপি যদিও হচ্ছে প্রেগনেন্সিতে, তারপর ইন্টেস্টাইনাল কোনো ডিসঅর্ডার কিংবা হচ্ছে বুন কার্সিনোমা এগুলাতেও বাড়ে, তারপরেও কিন্তু হচ্ছে এটা সাধারণত আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে সেটা করা হয়। যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের সাথে এলপি যদি রাইজ হয় তাহলে কিন্তু হচ্ছে আমরা এটা অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা এটা স্পেসিফাই করে দিতে পারি। আর সাথে কিন্তু হচ্ছে অবশ্যই জিজিডি করতে হবে, তাহলে দুইটা যদি একসাথে বাড়ে তাহলে এটা সম্পূর্ণভাবেই কনফার্মেটরি যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। আর এরপরে হচ্ছে ক্রনিক ফিচার হিসেবে এলটিএসটি আমরা করতে পারি। কমপ্লিকেশন ডেভেলপ করলে তখন কিন্তু লিভারের ডিসফাংশন হয়, তখন কিন্তু এলটিএসটি বাড়তে পারে, কিন্তু সাধারণত হচ্ছে এলটিএসটি বাড়ে না। এরপরে হচ্ছে এই যে অবস্ট্রাকটিভ জন্ডিস এটা কোন কোষের কারণে হচ্ছে সেটা আমাদের ডায়াগনোসিস করার জন্য আরও ইনভেস্টিগেশন করতে হবে। তো এটা হচ্ছে সার্চ ফর কজ। তো আমরা প্রথমেই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করব। আলট্রাসোনোগ্রাফিতে আমরা এটা কীভাবে মেনশন করব, শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফি বললে কিন্তু হবে না, স্যার কিন্তু আরও চাই। তো এটা আমরা বলবো যে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হেপাটোবিলিয়ারি সিস্টেম অ্যাজ ওয়েল এজ প্যানক্রিস। তো এখানে হচ্ছে স্যারেরা ইনভেরিয়েবলি একটা কোশ্চেন করে থাকে যে আলট্রাসোনোগ্রাফিতে আমরা কী কী দেখি, তো এটা কিন্তু আমাদের মেনশন করতে হবে। তো আলট্রাসোনোগ্রাফিতে আমরা গল ব্লাডার দেখি, তারপর লিভার দেখি, বাইল ডাক্ট দেখি, আর প্যানক্রিস দেখি। এখন বলবে যে গল ব্লাডারে আমাদের কী দেখি, গল ব্লাডারে আমরা কী দেখি। তো গল ব্লাডারে আমরা বলতে হবে যে হচ্ছে গল ব্লাডারের সাইজ অফ দ্য গল ব্লাডার দেখি, এটা নর্মাল সাইজ নাকি কন্ট্রাক্টেড নাকি ডিস্টেন্ডেড। তারপরে ওয়াল অফ দ্য গল ব্লাডার দেখি, এটা নর্মাল নাকি থিকেন্ড। তারপরে ক্যালকুলাই দেখি যে ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার উইথ পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো, মানে হচ্ছে তার স্টোন আছে কিনা, তারপর এনি অ্যাসোসিয়েটেড মাস আছে কিনা, তাহলে গল ব্লাডারে কিন্তু আমরা এগুলো দেখি। তারপরে হচ্ছে আমরা বলবো কমন বাইল ডাক্টে কী দেখি, সেখানে ইন্টারলিউমিনাল কোনো স্টোন আছে কিনা, তারপর এর ডায়ামিটার দেখি, তার আপার এন্ড দেখি। এরপর লিভারের ক্ষেত্রে কোনো সলিড অর সিস্টিক লেশন আছে কিনা, কিংবা ডাইলেটেশন অফ দ্য ইন্টারহেপাটিক বিলিয়ারি রেডিক্যালস আছে কিনা। এরপর হচ্ছে আমরা প্যানক্রিয়াসের ক্ষেত্রে কোনো মাস আছে কিনা, ডায়ামিটার অফ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট দেখি, কোনো স্টোন আছে কিনা প্যানক্রিয়াটিক ডাক্টে, কিংবা প্যারেনকেমাল ক্যালসিফিকেশন আছে কিনা। ইকো স্ট্রাকচার অফ দ্য ডায়াগনোসিস অফ ক্রনিক অ্যান্ড অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, এগুলো আমরা দেখি। তাহলে কিন্তু এটা একটা কমন কোয়েশ্চেন যে আমরা আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন যেটা, এটাতে আমরা কী কী দেখি হেপাটোবিলিয়ারি সিস্টেমের। এরপরে হচ্ছে কোলেডোকোলিথিয়াসিসে আলট্রাসোনোগ্রাফি করে আমরা কী পাবো, গলব্লাডার শাঙ্কেন, কারণ সেকেন্ডারি গস্টনের কারণে এটা হচ্ছে, তার মানে আগেই গলব্লাডার ইনফ্লামেশন করে আসছে। ওয়াল থিকেন্ড হবে, বিলিয়ারি ট্রি ডাইলেটেড হবে। তারপরে হচ্ছে মাল্টিপল ইকোজেনিক স্ট্রাকচার ইন বাইল ডাক্ট উইথ কাস্টিং অ্যাকাউস্টিক শ্যাডো, তার মানে বাইল ডাক্টে কিন্তু স্টোন থাকবে, আর গোল স্টোন থাকলেও কিন্তু এরকমভাবে হচ্ছে অ্যাকাউস্টিক শ্যাডো থাকতো। এখন যদি আমরা আলট্রাসোনোগ্রাফিতে ডাউটফুল কোনো হচ্ছে রেজাল্ট পাই, যদি বুঝতে না পারি, তখন আমরা কিন্তু সিটি স্ক্যান, এমআরসিপি, পিটিসি, পারকিউটিনিয়াস ট্রান্সহেপাটিক কোলেনজিওগ্রাফি এগুলো করতে পারি। কিন্তু কখন আমরা বলবো না যে ইআরসিপি কেন হচ্ছে আমরা এখানে বলবো না, কারণ ইআরসিপি একটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিউর, আনলেস থেরাপিটিক কোনো পারপাস যদি না থাকে তাহলে কিন্তু আমরা ইআরসিপি করি না, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা ইআরসিপি শুধুমাত্র ইনসাইড দ্য ডাক্ট দেখা যায়, কিন্তু সে আউটসাইড দ্য ডাক্ট, যেমন কার্সিনোমা, হেড অফ দ্য প্যানক্রিয়াস, এগুলো হচ্ছে দেখতে পারে না। আর ইআরসিপি শুধুমাত্র ফিলিং ডিফেক্ট দেখে, সফট, হার্ড ওর স্টোন এগুলো কিন্তু সে আলাদা করতে পারে না। তারপর হচ্ছে তার কিন্তু কিছু কমপ্লিকেশন আছে, যেমন কোলেনজাইটিস, প্যানক্রিয়াটাইটিস এগুলো করে ফেলে। এজন্য হচ্ছে থেরাপিটিক ইউজ না হলে সাধারণত ডায়াগনোসিসের জন্য আমরা ইআরসিপি করি না, সাধারণত এমআরসিপির মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি।
তো এটুকুই হচ্ছে আমাদের হচ্ছে সার্চ ফর কজের জন্য ইনভেস্টিগেশন। এরপরে আমরা কমপ্লিকেশন আমরা সাধারণত 3টা পাই জন্ডিস পেশেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে ব্লিডিং, সেপসিস এবং রেনাল ফেইলার। তার ব্লিডিংয়ের জন্য হচ্ছে আমরা সিবিসি দেখি এখানে অ্যানিমিয়া আছে কিনা, তারপর হচ্ছে মেলিগনেন্সির ফিচারও কিন্তু দেখতে পাওয়া যায়। তাছাড়া কোলেনজাইটিস সেপ্টিসেমিয়া হলে কিন্তু লিউকোসাইটোসিস হয়। আর এখানে হচ্ছে কোয়াগুলোপ্যাথির জন্য আমরা হচ্ছে লিভার ফাংশন টেস্টের মধ্যে প্রথম টাইমটা আমরা করি। তারপরে রেনাল ফেইলার দেখার জন্য সেরাম ক্রিয়েটিনিন করতে পারি, ইউরিনারিমি করতে পারি। এখানে হচ্ছে একটু ডাবটা আছে রেনাল ফেইলার দেখার জন্য, তো এটা একটু জেনে নিও তোমরা। আর ম্যানেজমেন্টের জন্য হচ্ছে এই যে আমরা এখানে জিএ ফিটনেসের জন্য সিবিসি, ইউরিনারিমি, আরবিএস, সেরাম ক্রিয়েটিনিন, চেস্ট এক্সরে, ইসিজি, এইচবিএস এজিটা সাধারণত হচ্ছে ডক্টর সেফটির জন্য করা হয়। তো এটুকুই হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এখানে আমাদের হচ্ছে এই যে ডক্টর রনি কিন্তু একটা কোয়েশ্চেন রয়েছে, তো এটা আমরা আলোচনা করি। যে এখানে উনি বলতেছেন যে কোন ইনভেস্টিগেশনটা আমরা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য করি না। তো অপশন এ হচ্ছে ইআরসিপি, অপশন বি হচ্ছে ইউএসজি, অপশন সি হচ্ছে এমআরআই এবং অপশন 4 হচ্ছে সিটি স্ক্যান। তো তোমরা হচ্ছে এটার সঠিক কোনটা আনসার এটা অবশ্যই যদি মনোযোগ দিয়ে এখানে শুনে থাকো তাহলে অবশ্যই আইডেন্টিফাই করতে পারছো, সেটা কমেন্ট বক্সে জানাও। তো আমরা প্রসিড করি। এরপর হচ্ছে কমপ্লিকেশন অফ পেশেন্ট অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। আগে আলোচনা করছি, মেইন 3টা কমপ্লিকেশন জানতে চাবে। এটা হচ্ছে ব্লিডিং, সেপসিস এবং রেনাল ফেইলার। ব্লিডিং কী কারণে হচ্ছে? কোয়াগুলোপ্যাথির জন্য। এবং এই কোয়াগুলোপ্যাথিটা কী জন্য হচ্ছে এটা কিন্তু আমাদের জানতে চাই। তো কোয়াগুলোপ্যাথিটা হচ্ছে যেহেতু বাইলটা হচ্ছে আসতেছে না ইন্টেস্টাইনে, তার মানে ফ্যাট সলুবল ভিটামিনগুলোও কিন্তু অ্যাবসর্ব হবে না। তার মানে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো অ্যাবসর্ব হতে পারতেছে না। এবং কেটা কিন্তু হচ্ছে ক্লটিন ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলো হচ্ছে সিনথেসিসের জন্য হচ্ছে রেসপন্সিবল। এখন ভিটামিন কে যদি না আসে তাহলে কিন্তু এই ক্লটিন ফ্যাক্টরও হচ্ছে সিনথেসিস হবে না, যার কারণে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করবে। এরপরে হচ্ছে সেপসিস হবে। সেপসিস কেন হবে? যেহেতু হচ্ছে স্টেসিস অফ বাইল, মানে বাইল ডাক্ট অবস্ট্রাকশন হয়, বাইলের স্টেসিস হচ্ছে। তার মানে বাইল ডাক্টের যে নর্মাল যে ফ্লোরা আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াম, এগুলা কিন্তু কী হবে, সেটা হচ্ছে রিগার্জিটেড ব্যাক টু দ্য ব্লাডে গিয়ে সেপ্টিসেমিয়া করবে। আমরা জানি হচ্ছে কোনো কিছু যদি অবস্ট্রাকশন হয় সেখান থেকে কিন্তু হচ্ছে স্টেসিস হয়, সেখানে ইনফেকশন হয়। যেমন ধর ইউরেটার যদি হচ্ছে স্টেসিস হয় সেখানে ইউটিআই হয়, কিংবা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয় সেখানেও কিন্তু ইনফেকশন হয়। তো সেই জন্য হচ্ছে সেপসিসের ফলে সেপ্টিসেমিয়া হবে, এবং সেপ্টিসেমিয়া হলে কিন্তু হচ্ছে এখানে ইনফেকশন প্রিভ্যালেন্স করতেছে, সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর। তাহলে এরপরে হচ্ছে রেনাল ফেইলার। এই রেনাল ফেইলারটা কেন হবে? কোয়াগুলোপ্যাথির জন্য ব্লিডিং হয়ে হাইপোভলিমিয়া ডেভেলপ করবে, এবং তারপর সেপ্টিসেমিয়া। এই হাইপোভলিমিয়া এবং সেপ্টিসেমিয়ার জন্য মেইনলি রেনাল ফেইলারটা হবে। তো বাইল পিগমেন্টটা যদি স্যারেরা জানতে চায় যে বাইল পিগমেন্টটা হচ্ছে রেনাল টিবিলে গিয়ে হচ্ছে নেক্রোসিস করে ফেলে, এটা পরে বললে হবে। তো এটা আমরা সাধারণত ডিএসএন স্যার বলছেন যে হাইপোভলিমিয়া এবং সেপ্টিসেমিয়া এই দুইটাই হচ্ছে প্রথমে বলতে রেনাল ফেইলারের কারণ হিসেবে। তো এটাই হচ্ছে মেইনলি ব্লিডিং, সেপসিস, রেনাল ফেইলার, এটা কমপ্লিকেশন অফ পেশেন্ট অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। এরপরে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের আগে হচ্ছে যে পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে। তার হচ্ছে সাধারণত অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট অনেক পরে আসে এবং তার অলরেডি কমপ্লিকেশন কিন্তু ডেভেলপ করে ফেলে। তার মানে হচ্ছে তাকে প্রথমে প্রিপেয়ার করতে হবে, তার কমপ্লিকেশনটা রিডিউস করতে হবে, তার নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে। যদি হচ্ছে তার লিভারটা হচ্ছে ইনজুরি হয় তাইলে কিন্তু হচ্ছে লিভারের ফাংশনটাও কিন্তু রিডিউস হবে। এজন্য তার যে হচ্ছে মেটাবলিজম করার ক্ষমতা বা গ্লুকোজগুলা, তো সেগুলোর কিন্তু আমাদের সাপ্লিমেন্ট দিতে হবে। তো এজন্য হচ্ছে তাকে হচ্ছে হাই কার্বোহাইড্রেট ইনটেক করাতে হবে, ওরাল গ্লুকোজ দিতে হবে। এবং যদি এরকমভাবে ওরালি না দেওয়া যায় তাইলে কিন্তু তাকে আইভি গ্লুকোজ দিতে হবে। তো সেটা মেনলি হচ্ছে যে লিভারে যদি ডিসফাংশনে রাইজ করে তাইলে আমরা এটা করব কমপ্লিকেশনের ট্রিটমেন্ট হিসেবে। তারপর ব্লিডিং অবশ্যই আমাদের কারেক্ট করতে হবে, কারণ এখানে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে। তো এজন্য হচ্ছে কারেকশন অফ দ্য প্রথ্রম্বিন টাইম আমাদের করতে হবে। এটা কিভাবে আমরা করতে পারি? এটা আমরা অবশ্যই হচ্ছে প্যারেন্টালি করতে হবে, কারণ যদি হচ্ছে আমরা ওরালি দিই তাহলে সেটা তো হচ্ছে অ্যাবসর্ব হতেই পারবে না, কারণ বাইল তো আসতেছে না। তো প্যারেন্টালির মধ্যে আইভি দিব নাকি আইএম দিব? অবশ্যই এটা আইএম আমরা অ্যাভয়েড করবো, কারণ আইএম দিলে সেটা হেমাটোমা ফর্মেশন হবে, কারণ এখানে অবশ্যই এখানে তো কোয়াগুলোপ্যাথি অলরেডি আছে। সেজন্য আইভি দিয়ে আমরা হচ্ছে কী করবো সেটা কারেক্ট করবো, মানে আইভি ভিটামিন কে ইঞ্জেকশন। আর এটা আমরা দিব হচ্ছে 3 দিন আগে, মানে সার্জারি করার 3 দিন আগে দেবো। এরপরে যদি হচ্ছে এটা দিয়েও কারেকশন না হয়, মানে আমরা প্রথ্রম্বিন টাইপটা হচ্ছে মনিটরের মধ্যে রাখবো, মানে সার্জারির আগে। যদি প্রথ্রম্বিন টাইমটা আইভি ইঞ্জেকশন দিয়েও কাজ না হয় তাইলে কিন্তু হচ্ছে আমরা বুঝবো যে লিভার ফেইলার ডেভেলপ করছে, কারণ ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, ভিটামিন কে দিলে সেটা হচ্ছে লিভার অবশ্যই হচ্ছে ফর্মেশন করার কথা, কিন্তু যেহেতু সে ফর্মেশন করতেছে না তার মানে কি লিভারটা হচ্ছে সে ডিজিজড। সেজন্য হচ্ছে আমাদের কী করতে হবে, এখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের দিতে হবে। ঠিক আছে,
ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর আগে থেকেই মেড করা থাকে, লিভারকে আর মেড করতে হয় না। তো এটুকুই হচ্ছে ব্লিডিং কারেকশনের জন্য প্রসিডিউর। এরপর সেপসিস কেন হচ্ছে বাই গ্রাম নেগেটিভ বেসিলিন বাইল ডাক্ট, যেমন হচ্ছে এই ইকোলাই, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, সিউডোমোনাস, এগুলো আমরা আগেই বলছি। তো এটা প্রিভেন্ট করার জন্য কী দিতে হবে, গ্রাম নেগেটিভের বিরুদ্ধে যার হচ্ছে স্পেকট্রাম কাভারেজ রয়েছে, যেমন সেকেন্ড অর থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, এগুলো আইভি দিতে হবে। এবং এটা অবশ্যই হচ্ছে 60 to 120 মিনিট বিফোর সার্জারি দিতে হবে, যাতে ম্যাক্সিমাম টিস্যু কনসেন্ট্রেশন ডিউরিং সার্জারি পাওয়া যায়। তো এটা হচ্ছে সেপসিসের ম্যানেজমেন্ট। এরপরে প্রিভেনশন অফ রেনাল ফেইলার। তো জিএ দেওয়ার আগেই কিন্তু আমাদের ক্যাথেটারাইজ করতে হবে। তাহলে এটা কিন্তু আমাদের জানতে হবে, জিএ দেওয়ার আগে ক্যাথেটারাইজ করে জানতে হবে তার হচ্ছে রেনাল ফাংশন ঠিক আছে কিনা। ঠিক আছে, এরপরে হচ্ছে যে রেনাল ফেইলার কিসের কারণে হয়, সেপ্টিসিমিয়া, হাইপোভোলেমিয়া। তো কারেকশন অফ ডিহাইড্রেশন করে হাইপোভোলেমিয়া কারেক্ট করলাম, প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিয়ে হচ্ছে সেপ্টিসিমিয়া প্রিভেন্ট করলাম। তারপর হচ্ছে গাট স্টেরিলাইজেশনের জন্য লেকটুলেস দিলাম। তারপর হচ্ছে ডাইউরেটিক ফ্রুসেমাইড মেনিটল, এগুলো হচ্ছে রেনাল পারফিউশন বাড়ায় এবং রেনাল ফেইলারটাকে প্রিভেন্ট করে। ডায়ালিসিস কিন্তু আমাদের হচ্ছে হিমোডায়ালিসিস করতে হবে। তো ক্যাথেটারাইজেশনের সময় হচ্ছে আমাদের কী করতে হবে, অবশ্যই দেখতে হবে যে অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট কত, এটা সাধারণত 1 মিলিলিটার পার আওয়ার পার কেজি, এই জিনিসটা হচ্ছে আমাদের চেক করতে হবে। ঠিক আছে, তো এটুকু হচ্ছে প্রিপারেশন অফ দ্য পেশেন্ট, এটা কিন্তু রিটেনের একটা ইনভেরিয়েবল কোয়েশ্চেন। এরপর হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট, তার মানে আমাদের কী হয়েছে, অবস্ট্রাকটিভ জন্ডিস হয়ে স্টোনটা আটকে গেছে, তার মানে স্টোনটাকে বের করতে হবে। তো জেনারেলি যদি ট্রিটমেন্ট জিজ্ঞেস করে তাইলে আমরা কীভাবে বলবো, তিনটা বলবো। একটা হচ্ছে ইআরসিপি, তারপরে ওপেন কোলেসিস্টেক্টমি, ওপেন কোলেসিস্টেক্টমি উইথ কোলোইডোকোলিথিওটমি, আরেকটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি উইথ কোলোইডোকোলিথিওটমি। কিন্তু যদি ডিটেলস আমাদের বলতে হয় তাহলে প্রথমে আমাদের বলতে হবে যে অপারেশন ডিপেন্ডস অন অ্যাভেলেবল ফেসিলিটি অ্যান্ড সাম ফ্যাক্টরস। ঠিক আছে, এটুকু আমাদের বলতে হবে, কারণ যদি হচ্ছে সিবিডি স্টোনের ডায়ামিটার সেটা যদি 15 মিলিমিটারের বেশি হয়, তার মাল্টিপল স্টোন কিংবা বিলিয়ারি স্ট্রিকচার হয়, ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রাক্ট স্টোন হয়, পার্শিয়াল বিল্ডর টু গ্যাস্ট্রেক্টমি, এটাতে কিন্তু ইআরসিপি করা যাবে না। তাহলে এবার ইআরসিপি কিন্তু এই কন্ডিশনগুলোতে ইন্ডিকেটেড না। তাইলে যদি হচ্ছে এটা 15 মিলিমিটার কম হয় এবং অন্যান্য ফেসিলিটি থাকে এবং এই কমপ্লিকেশন যদি না থাকে, তবেই আমরা হচ্ছে এই নিচেরটা করব, ইআরসিপি স্ফিংটারেক্টমি উইথ ডরমিয়া বাস্কেট স্টোন রিমুভাল উইথ ওপেন অর ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। ঠিক আছে, এই নিচেরটা হচ্ছে আমরা যদি ফেসিলিটি থাকে দেন এটা আমরা করব। এখন ওপেন থেকে অবশ্যই হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি বেটার। কেন বেটার, কারণ এটার ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিতে আর্লি রিটার্ন টু অ্যাক্টিভিটি হয়, মিনিমাল পেন হয়, তারপরে কসমেটিক পারপাসে হচ্ছে আমরা এটা ইউজ করি, এতে দাগ কম হয়, হসপিটাল স্টে কম হয়। তো এই জন্য হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমিটা ভালো। কিন্তু যদি ফ্যাসিলিটি না থাকে তাহলে তো হচ্ছে আমাদের ওপেন কোলেসিস্টেক্টমি করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে এই যে এখন যদি হচ্ছে সিবিডি স্টোনটা হচ্ছে 15 মিলিমিটার ডায়ামিটারে বেশি হয়, তখন হচ্ছে আমরা কী করব, ওপেন অর ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি উইথ কোলোইডোকোলিথিওটমি উইথ টি টিউব ড্রেনেজ, এটা হচ্ছে এক্সটার্নাল ড্রেনেজ, টি টিউব ড্রেনেজটা এক্সটার্নাল ড্রেনেজ। আর কোলেসিস্টেক্টমি উইথ রো এন্ড ওয়াই কোলোইডোকোজেজোনোস্টমি, এটা হচ্ছে ইন্টারনাল ড্রেনেজ। ঠিক আছে, তো এটুকু হচ্ছে আমাদের এই তিনটা মেথড অফ দ্য হচ্ছে সার্জিক্যাল প্রসেস আর কি। তো এখন আমরা আলোচনা করব যে এই টি টিউব ড্রেনেজটা হচ্ছে কেন দেওয়া হয়। টি টিউব ড্রেনেজ দেওয়া হয় যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা কোলোইডোকোলিথিওটমি করার সময় তো হচ্ছে এখানে একটা ইনফ্লামেশন হয়ে গেছে, তো এখানে এডেমা হয়েছে, তো বাইল তো এখান দিয়ে হচ্ছে মানে স্টোন না থাকলেও নর্মালি এডেমার কারণে যে স্ট্রাকচার হয়েছে সেটার কারণে সেই বাইলটা কিন্তু ড্রেনেজ হবে না। এজন্য হচ্ছে আমরা টি টিউব দিয়ে ড্রেনেজ করবো, আর যখন ইনফ্লামেশনটা কমে যাবে সাধারণত 10-15 দিন, এরপরে হচ্ছে আমরা টি টিউবটা খুলে আনবো এবং বাইলটা হচ্ছে নর্মালি সে লিকেজ হতে পারবে। ঠিক আছে, এজন্য আমরা টি টিউবটা দিয়ে রাখি। আর কোলোইডোকোজেজোনোস্টমি আমরা করতে পারি, বা কোলোইডোকোজেজোনোস্টমি আর কোলোইডোকোডুওডেনোস্টমি ইন্টারনাল ড্রেনেজ হিসাবে রো এন্ড ওয়াই। এটাতে কী করা হয় যে হচ্ছে পাইলুরাস থেকে একটা নির্দিষ্ট পোর্শনে হচ্ছে ইন্টেস্টাইনকে কেটে তারপরে ওই নিচের এখানে হচ্ছে যে মাঝখানের যে ইন্টেস্টাইনের পোর্শন একটা আছে সেটাকে হচ্ছে যে বাইল ডাক্টের সাথে কী করে জুড়ে দেওয়া হয়, এবং এই যে নিচের যে ইন্টেস্টাইনাল পোর্শন সেটাকে হচ্ছে উপরের দিকে সেটাকে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়, এবং যেটাকে বাইল ডাক্টের সাথে জুড়ে দেওয়া হলো সেটাও কিন্তু একটা অ্যানাস্টোমেটিং পার্ট হচ্ছে ওই পোর্শনের জন্য থাকে। এটা ওয়াইয়ের আকৃতির হয় বিধায় সেটাকে হচ্ছে রো এন্ড ওয়াই বলা হয়। তো এটা এমনিতে বোঝানো সম্ভব না, আমি এমনিতে বললাম একটু। তো এটা হচ্ছে ইন্টারনাল ড্রেনেজ। তো এভাবে হচ্ছে আমরা করতে পারি। তো ডক্টর রনির একটা কোয়েশ্চেন রয়েছে, এটা আমরা মনে হয় আগের কোয়েশ্চেনটাতে হচ্ছে আমরা মিস করেছি, তো এটা আমরা এখন বলে ফেলবো। এখানে যে কোয়াগুলোপ্যাথিটা ডেভেলপ করে সেটা কোন জিনিসের জন্য করে, তো এটা হচ্ছে আমরা অপশন এতে ভিটামিন এ, অপশন বিতে হচ্ছে ভিটামিন এ ডি, তারপর হচ্ছে অপশন সিতে হচ্ছে ভিটামিন ই, আর অপশন ডিতে হচ্ছে ভিটামিন কে। তো এই চারটার মধ্যে কোনটা হবে সেটা তোমরা বলে ফেলো বা হচ্ছে কমেন্ট করতে পারো একসাথে।
এরপরে হচ্ছে আমরা এই ম্যানেজমেন্ট পোর্শন থেকে ডক্টর রনির যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি যেটা করা হয়, আচ্ছা এটা না, ইন্টারনাল ড্রেনেজ কীভাবে হয়। তো এখানে 3টা অপশন রয়েছে, কোলোটোকোজেজোনোস্টমি, কোলোটোকোডুওডেনোস্টমি, গ্যাস্ট্রোজেজোনোস্টমি। এই 3টার মধ্যে একাধিক কোয়েশ্চেন আনসারও হতে পারে। তো ABC দিয়ে কোনটা হবে সেটা হচ্ছে তোমরা লিখে ফেলো। এরপরে আমরা যাব হচ্ছে পোস্ট অপারেটিভ টিউব ম্যানেজমেন্ট। টিউব যে আমরা লাগিয়ে দিলাম এটা কি সারা জীবন থাকবে? অবশ্যই না, সেটাকে অবশ্যই আমাদের একটা ম্যানেজমেন্ট করতে হবে পোস্ট অপারেটিভলি। তাহলে পজিশন অফ টিউব অবশ্যই হচ্ছে আমাদের এখানে দেখে রাখতে হবে, এই যে এখানে চিত্র দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ড্রেনেজ অফ বাইল থ্রো টিউব আপ টু 7th পোস্ট অপারেটিভ ডে, 7 দিন পর্যন্ত হচ্ছে এভাবে ড্রেনেজ করতে হবে। এরপরে হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাম্পিং বা সিরিয়াল ক্লাম্পিং করতে হবে 7 দিন থেকে। 7 দিনে আমরা 4 আওয়ার্স ক্লাম্পিং করে রাখবো, মানে এটাকে হচ্ছে রেস্ট্রিকশন করে রাখবো, এর মধ্যে দিয়ে বাইল যাবে না। 8th ডেতে হচ্ছে 12 আওয়ার্স ক্লাম্পিং এবং 9th ডেতে 24 আওয়ার্স ক্লাম্পিং। এইটা কেন করতেছি? কারণ এইটা করতেছি যে হচ্ছে বাইলটা হচ্ছে ইন্টারনালি ড্রেনেজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য। সেটাতে যদি হচ্ছে ইন্টারনালি ড্রেনেজ না হয়, এটা যদি রেসিডুয়াল কোনো বা রিটেন কোনো স্টোন থেকে থাকে, তাহলে কিন্তু হচ্ছে আবার সে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়ে আসবে বা ফিচার ডেভেলপ করবে। সেজন্য আমরা ক্লাম্পিং করে দেখতেছি যে কোনো ফিচার সে ডেভেলপ করে কিনা। যদি সে না করে তাহলে আমরা বুঝবো যে ওইখানে রিটেন বা রেসিডুয়াল কোনো স্টোন নাই, মানে এটা স্বাভাবিক। তো এটা যদি হচ্ছে অবজারভেশন অফ পেশেন্ট আমরা করবো যে এখানে তার হচ্ছে কোনো জন্ডিসের ফিচার পাওয়া যাচ্ছে কিনা। যদি না পাওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে আমরা কি করব, 10th ডেতে একটা হচ্ছে পোস্ট অপারেটিভ টিউব কোলনজিওগ্রাফি করে ফেলবো যে ওইখানে কোনো রেসিডুয়াল রিটেন্স স্টোন আছে কিনা। যদি স্টোন পাওয়া না যায়, যদি না পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা রিমুভাল অফ টিউব বাই স্লো সাসপেন্ড জেন্টল ট্র্যাকশন করবো। মানে এখানে ইমিউনো কম্পিটেন্ট যদি থাকে তাহলে 10th অথবা 11th ডে যেদিন আমরা হচ্ছে কোলেনজিওগ্রাফি করলাম সেদিনই কিন্তু হচ্ছে আমরা এটাকে বের করে আনবো। আর যদি হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড থাকে তাহলে 14th ডেতে আমরা অপেক্ষা করব কেন? কারণ হচ্ছে এই যে ট্রাকটা কিন্তু হচ্ছে সেটা ম্যাচিউর হতে সময় যাবে, ঠিক আছে? কারণ ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এত সহজে হচ্ছে এটা ম্যাচিউর করবে না, সেজন্য আমরা রাখবো। আর যদি হচ্ছে স্টোন থাকে, পোস্ট অপারেটিভ কোলনজিওগ্রাফির ক্ষেত্রে স্টোন থাকে, তাহলে কিন্তু আমাদের এই স্টোনটাকেও বের করতে হবে। তো এটা বের করার জন্য 6টা পদ্ধতি আছে। প্রথমে মেকানিক্যাল ফ্লাশিং উইথ হেপারিনেস্ট সলিউশন, এর দ্বিতীয়টা হচ্ছে কন্ট্যাক্ট ডিসলিউশন উইথ মিথাইল টার্বিটাইল ইথার, এগুলো আমাদের হচ্ছে ডেসক্রিপশন লাগবে না। 3 নাম্বারটা আমরা বেশি করি, এটা হচ্ছে বারহেইন টেকনিক, যেটা হচ্ছে পারকিউটিনিয়াস স্টোন এক্সট্রাকশন ভিয়া টিউব ট্র্যাক্ট। এটা কিন্তু আমরা আবার হচ্ছে যে কী করবো, যদি স্টোন থাকে তাহলে 4 to 6 উইকস পর্যন্ত অপেক্ষা করব এই টিউব ট্র্যাক্টটা ম্যাচুরেশনের জন্য। দেন হচ্ছে আমরা কী করব, বারহিন টেকনিক, মানে পেশেন্টকে বলবো যে আপনি বাড়ি চলে যান, তারপর টিউবটা ওখানে থাকবে। এরপরে 4 to 6 উইকস বাদে সেখানে আমরা কী করবো, পারকিউটিনিয়াস স্টোন এক্সট্রাকশন বাই টিউব ট্র্যাক্ট, ঠিক আছে? তো এটাই মেনলি করা হয়। এরপরে 4thলি হচ্ছে ERCPর মাধ্যমে করা হয়। ERCP হচ্ছে স্ফিংক্টারেক্টমি উইথ হচ্ছে ডরমিও বাস্কেট হচ্ছে স্টোন রিমুভাল। তারপর হচ্ছে 5th করা হয় ল্যাপারোস্কোপিক, আর লাস্টে হচ্ছে ওপেন সার্জারির মাধ্যমে আমরা করতে পারি। তো এটুকু হচ্ছে পোস্ট অপারেটিভ টিউব ম্যানেজমেন্ট। তো আমাদের ডক্টর রনি হচ্ছেন এখনও অপেক্ষা করে আছেন কোয়েশ্চেন করবেন বলে। তো এরপরে হচ্ছে এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে সবার শেষের কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে যে রিমুভাল অফ টিউব আমরা কীভাবে করি, সেটা হচ্ছে তুমি একটা শর্ট আনসারের মাধ্যমে লিখতে পারো, স্লো সাস্টেইনড জেন্টল ট্র্যাকশন, আমি বলেই দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শেষের কোয়েশ্চেন। এরপরে হচ্ছে যে ডক্টর রনি এর ফাইনাল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের কারা পারবে তার উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে জিনিসটা নির্ভর করতেছে। তো এটা তুমি চিন্তা করে দিতে পারো যে এটা কি, মানে আনসারটা কী হয়। তো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এটা কোন কোন কন্ডিশনে, এটা আমরা কোন কোন ট্রিটমেন্টে আমরা ব্যবহার করি। তো কমন যে ট্রিটমেন্টগুলো আছে আমরা এ পর্যন্ত পড়ে আসছি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সবগুলো মিলিয়ে কিন্তু বলতে পারো, বা হচ্ছে 5th ইয়ারও যেটা আমরা অলরেডি পড়ছি সেটাও কিন্তু বলতে পারো। তো কী কী কন্ডিশনে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা দেই এবং কারণটা সহ তুমি কিন্তু হচ্ছে কমেন্ট করতে পারো। আর সাথে সাথে এই যে 13টা কোয়েশ্চেন আমরা দিলাম, এই 13টা কোয়েশ্চেনের কিন্তু হচ্ছে ABCD দিয়ে MCQ টাইপ আনসার দিয়ে তুমি হচ্ছে কমেন্ট করতে পারো, এবং সেখানে কিন্তু আমি ম্যানুয়ালি সবার কোয়েশ্চেনের বা সবার আনসারে কিন্তু রেজাল্ট আমি দিতে পারি, বা মেডিবাডিসের পক্ষ থেকে হচ্ছে সরবরাহ করা হবে। তো এটা ইন্ডিকেট করবে তোমরা কতটুকু হচ্ছে এটা রিয়েলাইজ করছো বা আমি কতটুকু বুঝাতে পারছি। এরপরে হচ্ছে আমরা পরের ডিসকাশন সেশনে ডক্টর রুনাকে আনতে পারি, আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু আদার কজ যেটা, সেটাকে আনতে পারি। তো তোমাদের সাপোর্ট পেলে ওনাকে আনতে পারি, কিংবা ডক্টর রনিকেও আনতে পারি। তো এটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের ডিসকাশন সেশনে। থ্যাংক ইউ সবাইকে ফর ইউর পেশেন্স।